ওকে, দেখো আমাদের গত ক্লাসে পড়ানো হয়েছিল আমাদের দ্রাব্যতার গুণফল, না দ্রাব্যতাটা পড়ানো হয়েছিল, তাই না? দ্রাব্যতার ওখানে কি কি করছিলাম টপিকটা আমরা আছে দ্রাব্যতার করছিলাম, আছে দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতার গাণিতিক সমীকরণ, এবং আছে দ্রাব্যতার উপর বিভিন্ন প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, এইগুলো আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা করব দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল। কোশ্চেন হলো দ্রাব্যতার গুণফল কাকে বলে, দ্রাব্যতার গুণফলটা কি বা দ্রাব্যতার গুণফল কাকে বলে। তো দেখো কয়েকটা বিষয় তোমরা মাথায় রাখবা। দ্রাব্যতার গুণফল মাথায় রাখার জন্য তোমাদের সম্পৃক্ত দ্রবণ কি, আমরা গত ক্লাসে বলেছি যে সম্পৃক্ত দ্রবণটা কি। সম্পৃক্ত দ্রবণ বলেছি কোন একটা দ্রবণের ভিতরে আমাদের দ্রব্য যোগ করতে থাকলে একটা পর্যায়ে এসে ওই দ্রব্য আর দ্রবীভূত না হয়ে নিচে তলানি করে, সেইটাকে তোমার বলা আছে কি সম্পৃক্ত দ্রবণ। যেমন আমরা গতদিন উদাহরণ দিয়েছি যে 1 গ্লাস পানি নিলাম, নিয়ে ওর ভিতরে সোডিয়াম ক্লোরাইড যোগ করে। 1 গ্লাস পানি বলতে কি ওর ভিতরে তুমি 100 মিলি পানি নিতে পারো, বা 200 মিলি পানি নিতে পারো, বা 300 মিলি পানি নিতে পারো। যে কোনো সামথিং পানি তুমি যদি নাও তখন কি ওর ভিতরে লবণ যোগ করতে থাকো। একটা পর্যায়ে এসে ওই লবণ আর দ্রবীভূত না হয়ে টোটালি নিচে তলানি রূপে পতিত হয়। যে অবস্থায় ওর ভিতরে আর দ্রবীভূত হচ্ছে না সেই দ্রবণটাকে তোমার বলা আছে সম্পৃক্ত দ্রবণ। আরেকটা জিনিস কি স্বল্প দ্রবণীয় লবণ, যে লবণ পানিতে সচরাচর কম পরিমাণে দ্রবীত হয়, সম্পূর্ণ হয় না, আংশিক দ্রবীত হয়, সেই তাদেরকে বলা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ। কারণ দ্রাব্যতার গুণফল জানার জন্য কয়েকটা ফ্যাক্টর লাগবে। একটা আছে স্বল্প দ্রবণীয় লবণ থাকবে, নির্দিষ্ট তাপমাত্রা লাগবে, এবং তোমার আছে সম্পৃক্ত দ্রবণ হবে। এই কয়েকটা বিষয় যদি জানো তাহলে দ্রাব্যতার গুণফলটা কি সেটা আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের, সংজ্ঞাটা তোমরা লিখে নাও, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো তৈরি হয় তার উপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকেই দ্রাব্যতার গুণফল বলে। ইংলিশে যদি বলি আমরা সলিউবিলিটি প্রোডাক্ট, যাকে আমরা কেএসপি দ্বারা চিহ্নিত করি, কেএসপি কনস্ট্যান্ট অফ সলিউবিলিটি প্রোডাক্ট, একে কেএসপি দ্বারা সূচিত করা হয়। তাহলে আমি আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো তৈরি হয় তার উপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকেই দ্রাব্যতার গুণফল। তো সুতরাং আমরা উদাহরণস্বরূপ কয়েকটা দেখতে পাই। তবে একটা বিষয় মাথায় রাখবা দ্রাব্যতা গুণফল জানার আগে, যে কোনো সলিড পদার্থের ঘনমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকে, যে কারণে ঘনমাত্রার মান সবসময় 1 ধরা হয়। সে আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি সিলভার ক্লোরাইড, একটা কমন একটা উদাহরণ, সিলভার ক্লোরাইড। এর ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি খেয়াল করো, সিলভার ক্লোরাইড। তো সিলভার ক্লোরাইড যখন ভাঙবে আমরা লিখতে পারি Ag প্লাস আর Cl মাইনাস। কি লিখতে পারি? Ag প্লাস Cl মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। আমরা ভরক্রিয়ার সূত্র শিখেছি, ভরক্রিয়ার সূত্র আমরা রাসায়নিক পরিবর্তনে ভরক্রিয়ার সূত্র এর আগে শিখেছি। তো ভরক্রিয়ার সূত্রটা কি, যে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের 2 জন অধ্যাপক তোমার আছে গুলবার্গ এবং ভাগে এই ভরক্রিয়ার সূত্র আবিষ্কার করে। সিম্পলভাবে যদি ভরক্রিয়ার সূত্র বলা হয়, ওখানে 2টা টপিক কিন্তু খুব আসে, একটা আছে কেসি, একটা আছে কেপি। কেসি কেপি, কেসিটা কি? কেসি আছে সেটা উৎপাদ বস্তুগুলোর ঘনমাত্রার গুণফল ও বিক্রিয়ক বস্তুগুলোর ঘনমাত্রার গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি, যাকে বলে কেসি। আর কেপি কাকে বলে? যে উৎপাদ বস্তুগুলোর আংশিক চাপের গুণফল ও বিক্রিয়ক বস্তুগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি, যাকে বলা আছে কেপি। একদম সিম্পল ভাষায় এইভাবে আমরা বলতে পারি যে
নির্দিষ্ট তাপমাত্রায় তোমার আছে উৎপাদ বস্তুগুলোর মোলার ঘনমাত্রার গুণফল ও বিক্রিয়ক বস্তুগুলোর মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতকেই তোমার বলা আছে কেসি। আর নির্দিষ্ট তাপমাত্রায় উৎপাদ বস্তুগুলোর আংশিক চাপের গুণফল ও বিক্রিয়ক বস্তুগুলোর আংশিক চাপের গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি যাকে বলা আছে কেপি। তো এখানে আমরা ভর ক্রিয়ার ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। কিভাবে? দেখো এখানে দুইটা জিনিস আছে, একটা উৎপাদ আছে, একটা আছে বিক্রিয়ক আছে। তাহলে আমরা এখানে যদি ভর ক্রিয়ার সূত্র অনুসারে প্রয়োগ করতে চাই তাহলে কি উৎপাদ আছে এইটা, বিক্রিয়ক আছে এইটা, তাহলে ভর ক্রিয়ার সূত্র অনুসারে ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? কেসি। কেসি মানে কি লিখতে পারি আমরা? এটা কিন্তু একটা সলিড পদার্থ। আচ্ছা, সলিড পদার্থ। আর এরা হচ্ছে সবসময় আছে, এরা অ্যাকুয়াস সিস্টেম। এরা আছে সাথে আয়নগুলো যেটা কিন্তু অ্যাকুয়াস আছে। আচ্ছা, তো এটা আমরা লিখতে পারি এইভাবে যে আছে সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস বাই AgCl। লক্ষ্য করো এখানে উৎপাদ আছে আমাদের সিলভার আয়ন আর এখানে আছে ক্লোরাইড আয়ন। বিক্রিয়কে কি আছে? সিলভার ক্লোরাইড। তাহলে আমরা কি করতে পারি? উৎপাদে আছে আমাদের সিলভার আর ক্লোরাইড, তাহলে সিলভারের মোলার ঘনমাত্রা ইনটু ক্লোরাইডের মোলার ঘনমাত্রা ভাগ কি সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রা। ঘনমাত্রাকে আমরা তিনটা সিস্টেমে প্রকাশ করতে পারি। যে কোনো জিনিসের ঘনমাত্রা আমরা সি দ্বারা প্রকাশ করা যেতে পারে। সিতে বলে কনসেন্ট্রেশন, সংক্ষেপে বলা আছে সি। আবার আমরা এস দ্বারা প্রকাশ করা যেতে পারে। এস কে বলে স্ট্রেংথ বা শক্তি মাত্রা। আবার এর ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক আকারেও আমরা প্রকাশ করতে পারি, এই যে ঘনমাত্রা। তো দেখো এখন আছে আমরা দেখো যে এটা লিখলাম। এখন এটা একটা সলিড পদার্থ, এটা একটা সলিড পদার্থ, তাহলে এটা একটা ধ্রুবক মান। আর যার সলিড হয় সেটার আছে ঘনমাত্রা কি হয় আমি বলছি, সেটা অপরিবর্তিত অবস্থায় থাকে, মানে চেঞ্জেবল নয়। সো আমরা কি করতে পারি? এই কেসির সাথে AgCl গুণ করব। AgCl যদি গুণ করা হয় তাহলে Ag প্লাস হয় আর এখানে কি হয় Cl মাইনাস হয়। খেয়াল করো, তাহলে এটা একটা ধ্রুবক রাশি, এটাও একটা ধ্রুবক রাশি। ধ্রুবকের সাথে ধ্রুবক যদি গুণ করা হয় নতুন একটা ধ্রুবক পাই। সেই ধ্রুবককে আমরা KSP দ্বারা চিহ্নিত করতে পারি। KSP অর্থাৎ এখানে Ag প্লাস Cl মাইনাস। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা দেখো যে এখানে এই সিলভার আয়ন ক্লোরাইড আয়ন এর মোলার ঘনমাত্রা গুণ করলে একটা ধ্রুবক রাশি পাইছি, সেটা KSP। এই KSP কেই বলা আছে দ্রাব্যতার গুণফল। এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। আচ্ছা, তাহলে আমরা একটা সিলভার ক্লোরাইডের জন্য লিখলাম। সিলভার ক্লোরাইডের জন্য আমরা কি পেলাম? দ্রাব্যতার গুণফল। আমরা আদার্স আরো অনেক ইয়ে করতে পারি, অনেক সল্ট আমরা এটা হিসাব করতে পারি। সেটা কি বলবো? আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিব। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যখন লেখা হয় তাহলে ম্যাগনেসিয়ামটা ভাঙে কিভাবে? Mg আগে ভেঙে নাও, MgOH2 এটা ভাঙে পারে Mg2 প্লাস 2OH মাইনাস। ম্যাগনেসিয়ামের যোজনী দেখো এখানে আছে 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, হাইড্রোক্সাইডের যোজনী 1। এখন এটা যখন ভাঙবে আয়নে বিভক্ত হবে তাহলে এর যোজনী 2 আর এর যোজনী 1, তাহলে এটা আছে 2 প্লাস আর এটা আছে মাইনাস। এবারে ব্যালেন্স করার জন্য এই পয়েন্ট আছে 2টা, তার জন্য এর সামনে দিলাম 2 আর এর সামনে যেহেতু নাই তাহলে দিলাম দেওয়ার দরকার নাই। এখন একটা বিষয় মাথায় রাখবা যে এই চার্জগুলো যোজনী যত তত দিবা, তবে প্রথম যেটা থাকে সচরাচর সেটা প্লাস হয়, পরেরটা মাইনাস হয়। আচ্ছা, তাহলে আমরা এর জন্য কি করতে পারি? লক্ষ্য করো যে আমরা এখানে KSP KC ইকুয়াল টু ম্যাগনেসিয়াম 2 প্লাস OH মাইনাস ভাগ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো আমাদের এর ক্ষেত্রে দেখো এটা কিন্তু সলিড, এর সাথে এটা গুণ করো, গুণ করলে কি আছে? KSP এই KC এর সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড গুণ করে দিলাম
তোমার আছে গুণ করে দিলে পরে আমাদের কি পাচ্ছি ম্যাগনেসিয়াম 2 প্লাস আর এখানে আছে আমাদের কি আছে OH মাইনাস এটা স্কয়ার। লক্ষ্য করো এইটুকু কারণে আমরা লিখতে পারবো KSP সেই দ্রাব্যতার গুণফল ম্যাগনেসিয়াম 2 প্লাস এর ক্ষেত্রে OH মাইনাস স্কয়ার। তাহলে এখানে দ্রাব্যতার গুণফলকে আমরা এইভাবে চিহ্নিত করলাম। এখন কোশ্চেন আসে যে স্যার বারবার কি এইভাবে লেখা কি সম্ভব? উত্তর আছে না, একদম সংক্ষেপে লেখা সম্ভব আছে। যে এর ক্ষেত্রে আমরা যে কোনো লবণ যদি থাকে সেই লবণটা আমরা কি করব সরাসরি আমরা হচ্ছে ইয়ে করে লিখব যে ওখান থেকে যে আয়নগুলো তৈরি হলো সেই আয়নগুলোর উপযুক্ত ঘাত সহ গুণ করতে পারবো। ডেলিভারি আমাদের আছে কি হবে দ্রাব্যতার গুণফল বেড়ে চলে আসবে। তো এখানে একটা জিনিস এসে যায় যে স্যার এইটা এই সামনের যে 2 এটা পাওয়ার গেল কি? হ্যাঁ দেখো সিম্পল হিসাব। এখানে OH কটা আছে? OH আছে 2। তাহলে এখানে OH কে আমরা সংক্ষেপে লিখতে পারি এই যে OH মাইনাস প্লাস OH মাইনাস লিখতে পারি। যেহেতু আমাদের রয়েছে এখানে OH 2টা, সো আমরা আগের ক্ষেত্রে আমরা যদি একটুখানটা একটু বুদ্ধি করে এইভাবে করতে পারি। দেখো এর ক্ষেত্রে OH কিন্তু আমি কিন্তু সংজ্ঞাই বলেছি উৎপাদ বস্তুগুলোর ঘনমাত্রা ভাগ হচ্ছে বিক্রিয়ক বস্তুগুলোর ঘনমাত্রার গুণফলের অনুপাত একটা ধ্রুবক রাশি। সো উৎপাদিত আমাদের ম্যাগনেসিয়াম আছে একটা, হাইড্রোক্সাইড আছে আমাদের কয়টা? 2টা। তো এই 2টা আমরা গুণ করে দিলাম, বাই এটা করলাম। এখন দেখো যে কোনো জিনিসের বেজ যদি এক হয় পাওয়ারগুলো কি হয় সূচকের নিয়ম অনুসারে যোগ হয়। তো এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1। এই পাওয়ার যোগ হয়ে গেলে আমাদের কিন্তু আছে এখানে সংক্ষেপে তোমাদের পরীক্ষায় সচরাচর আসে যে একটা সল্ট বলে দেবে, সেটা বাংলায় বলে দিতে পারে বা তোমার হচ্ছে সংকেত দিয়েও বলে দিতে পারে যে এর দ্রাব্যতার গুণফলের রাশি কোনটি। সে পরীক্ষা আসতে পারে যে জিঙ্ক ফসফেটের দ্রাব্যতার গুণফলের রাশি কোনটি। জিঙ্ক ফসফেট লেখো তোমরা, জিঙ্ক ফসফেট এর দ্রাব্যতার গুণফলের রাশি কোনটি? জিঙ্ক ফসফেট। জিঙ্ক ফসফেট এর দ্রাব্যতার গুণফলের রাশি কোনটি? খেয়াল করো আমরা লিখলাম জিঙ্ক ফসফেট। লক্ষ্য করো জিঙ্কের যোজনী আমরা জানি 2, ফসফেটের যোজনী আছে 3। তখন আমরা কি লিখবো? এইটা দিয়ে দাও এখানে আর এটা দিয়ে দাও এখানে। এটা যখন ভাঙবে লবণটা অবশ্যই ভেঙে দিবা। এখানে দেখো জিঙ্ক, সরি আমার ভুল হয়েছে, এইটা আছে এখানে আছে 2 হবে আর এইটা হবে 3। কারণ ফসফেটের যোজনী আছে দেখো তোমার আছে ফসফেটের যোজনী আছে 3, এটা এইখানে আসবে আর এটা আছে এর কাছে যাবে। এখন দেখো জিঙ্ক যোজনী ব্যবহার করছে কত? 2, ফসফেট ব্যবহার করছে 3। সো আমরা যদি ভেঙে লিখি তখন জিঙ্ক 2 প্লাস প্লাস ফসফেট 3 মাইনাস। এইবারটা প্রথম স্টেপ আমাদের শেষ। সবসময় মাথায় রাখবা যে এর ক্ষেত্রে লবণটা যখন ভাঙবা এর যে যোজনী আকারে লিখে দিবা, পরে ব্যালেন্স। এইটা 2 যোজনী ব্যবহার করছে, এর 3 যোজনী ব্যবহার করছে। ওই জন্যই ধাতুর ক্ষেত্রে সবসময় কি করবা বা প্রথমে যে আয়নটা থাকবে সেই ক্যাটায়নটার চার্জ এখানে দিয়ে দিবা বা যোজনী এইভাবে দিয়ে দিবা জিঙ্ক 2 প্লাস আর এটা লিখবা ফসফেট 3 মাইনাস। এবারে দেখো ব্যালেন্স আসি, এটা আছে জিঙ্কের সামনে দিয়ে দিবা 3, এর সামনে দিয়ে দিবা হচ্ছে আমাদের 2। এবারে দ্রাব্যতার গুণফল আমরা অত সমীকরণ করব না, সংক্ষেপে যেটা Kp সমান সমান আমরা লিখতে পারবো জিঙ্ক 2 প্লাস কিউব ফসফেট মাইনাস স্কয়ার। আমরা জিঙ্ক ফসফেটের দ্রাব্যতা গুণফলের সমীকরণ পেয়ে গেলাম। এইভাবে যে কোনো লবণের ক্ষেত্রে আমরা এটা পাই। তোমরা কিছু এই স্টেপগুলো লিখে দিতে পারো, এইগুলো বসার কাজ যে Ag2Cl2, তারপরে আছে বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে আছে তোমার lead oxalate, lead oxalate, তারপরে আমরা আরো দেখতে পারি পটাশিয়াম কার্বনেট, বেরিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক কার্বনেট ইত্যাদি। এইগুলো একটা এই